কি অবস্থা সবার, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ওকে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। এই অধ্যায়ের অলরেডি আমরা দুইটা ক্লাস করে ফেলছি। তো আজকে আমরা আদর্শ গ্যাসের যে সূত্রগুলা গত ক্লাস দুইটাতে আমরা শিখছি, সেই সূত্র রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা সলভ করব। তো ম্যাথ করার আগে আমরা সূত্রগুলোকে আরেকটু মনে করি এবং তারপরে গ্যাসের যে সমন্বয় সূত্র, তো সেই সমন্বয় সূত্রের মনে করো যে দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য রূপটা, তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্কটা কেমন দাঁড়ায়, এইটা একটু আগে আমরা একটু দেখে নিই। তো চলো শুরু করি। দেখো, আমরা তিনটা গ্যাসের সূত্র শিখছি, আদর্শ গ্যাসের তিনটা সূত্র। মিউট করি নাই? মিউট তো করলাম মনে হইল, এই যে মিউট তো করলাম, মিউট করছি। ওকে, হয়েছে, মিউট হয়েছে। মিউট তো ছিল, তুমি কেমনে কথা বললা? ওকে, তো দেখো আমরা শিখছি হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রটা ছিল যে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, P1 V1 P2 V2। যখন নির্দিষ্ট ভর অর্থাৎ মোল সংখ্যা বা এম কনস্ট্যান্ট, মোল সংখ্যা n থাকবে কনস্ট্যান্ট, t থাকবে কনস্ট্যান্ট, তাহলে n এবং টেম্পারেচার t এই দুইটা কনস্ট্যান্ট থাকবে। তারপরে আমরা শিখছি হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তো চার্লসের সূত্রে ভি এর সাথে টি এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। তো তখন সূত্রটা ছিল V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে তখন মোল সংখ্যা, নির্দিষ্ট ভর মানে মোল সংখ্যা কনস্ট্যান্ট এবং গ্যাসের চাপ ছিল কনস্ট্যান্ট, পি ছিল কনস্ট্যান্ট, পি ছিল কনস্ট্যান্ট। লাস্টেরটা ছিল চাপীয় সূত্র। চাপীয় সূত্র, পি এর সাথে টি এর সম্পর্ক, পি সমানুপাতিক টি, তাহলে P1/T1 ইকুয়াল টু P2/T2। এবং তখন নির্দিষ্ট ভর এবং গ্যাসের আয়তন থাকবে কনস্ট্যান্ট, আয়তন থাকবে কনস্ট্যান্ট, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা ধরো একটা সিলিন্ডারে গ্যাস আছে, সেই গ্যাসের আমি তাপমাত্রারও চেঞ্জ করলাম, চাপেরও চেঞ্জ করলাম, ফলে আয়তনেরও পরিবর্তন হলো। তাহলে আমরা চাপ, আয়তন, তাপমাত্রা তিনটারই পরিবর্তন করলাম। তাহলে সেই ক্ষেত্রে পূর্বের চাপ, আয়তন, তাপমাত্রা, তার সাথে পরবর্তী ধাপে চূড়ান্ত চাপ, আয়তন, তাপমাত্রার সম্পর্কটা কেমন হবে সেটা আমরা দেখতে চাই। গ্যাস যে অবস্থায় থাকুক, গ্যাসের উপর তাপগতীয় প্রক্রিয়া যেটাই হোক, আমরা আদর্শ গ্যাসের সূত্র PV ইকুয়াল টু nRT এটা কিন্তু অলওয়েজ আমরা খাটাইতে পারি। সমচাপ প্রক্রিয়া হোক, সমষ্ণ হোক, রুদ্ধতাপীয় হোক, যেহেতু তোমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা অলরেডি পড়ে ফেলছো, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমরা জানো। তো এরকম যে কোনো তাপগতীয় প্রক্রিয়া হোক, আমরা কিন্তু সর্বদাই এই সূত্রটা খাটাইতে পারি, যে গ্যাসের সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র PV ইকুয়াল টু nRT, PV ইকুয়াল টু nRT। ধরো একটা সিলিন্ডারে গ্যাস আছে, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে গ্যাস আছে, গ্যাস রাখা আছে। এই গ্যাসের মোল সংখ্যা n, আয়তন v, চাপ p, টেম্পারেচার ধরো t। তাহলে আমি এই অবস্থায় অবশ্যই এই সূত্রটা লিখতে পারি যে PV ইকুয়াল টু nRT। এখন এর উপর চাপ কনস্ট্যান্ট নাকি আয়তন কনস্ট্যান্ট নাকি টেম্পারেচার কনস্ট্যান্ট, কোন প্রক্রিয়ায় গ্যাসটা আছে এটা আমার দেখার বিষয় না। যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে চাপ, আয়তন এটার সমান সমান nRT, চাপ আর আয়তনের গুণফল হবে nRT। তো এইগুলো আমরা শিখছিলাম। এইবার আসো, ধরো দুইটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডারে n1 পরিমাণ গ্যাস আছে, মানে মোল সংখ্যা n1, আর একটা সিলিন্ডারে n2 মোল সংখ্যার গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে চাপ P1, আয়তন V1, টেম্পারেচার T1। পরবর্তী সিলিন্ডারে, দ্বিতীয় সিলিন্ডারে চাপ P2, আয়তন V2, টেম্পারেচার T2।
এখন আমরা চাইতেছি এই সিলিন্ডারের চাপ তাপমাত্রা আয়তনের সাথে ওই সিলিন্ডারের চাপ তাপমাত্রা আয়তনের সম্পর্কটা কেমন হবে। তাহলে ভিন্ন ভিন্ন অবস্থায় বা ভিন্ন ভিন্ন সিলিন্ডারের তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক, তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক। ধরো এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে পিস্টন সংযুক্ত করে কিছু পরিমাণ আদর্শ গ্যাস রাখা আছে। যে আদর্শ গ্যাসটা রাখা আছে সেই আদর্শ গ্যাসের মোল সংখ্যা এনন, চাপ পিওন, টেম্পারেচার টিওন, আয়তন ভিওন। অন্য আর একটা সিলিন্ডার অথবা এমনও হইতে পারে, ধরো এই সিলিন্ডার কি করা হয়েছে, কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়া হয়েছে। কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ার কারণে মোল সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেছে, আয়তন চেঞ্জ হয়ে গেছে, প্রেসার চেঞ্জ হয়ে গেছে, এটাও হতে পারে। তাহলে ভিন্ন আর একটা সিলিন্ডারও হতে পারে, আবার একই সিলিন্ডার এখান থেকে কিছু গ্যাস বের করে নেওয়া হয়েছে অথবা কিছু পরিমাণ গ্যাস এর মধ্যে আবার ইনজেক্ট করা হয়েছে, সেটাও কিন্তু হতে পারে। মানে সহজ কথা, দ্বিতীয় একটা সিলিন্ডার বা সিলিন্ডারের দ্বিতীয় একটা অবস্থা। তাহলে ধরো এই সিলিন্ডারে গ্যাসের পরিমাণ আছে হচ্ছে, এই সিলিন্ডারে গ্যাসের পরিমাণ আছে N2, অবশ্যই পিস্টন সংযুক্ত গ্যাস, আবদ্ধ গ্যাস হইতে হবে। এবার এই সিলিন্ডারের মোল সংখ্যা N2, এটা এর চেয়ে কমও হইতে পারে, বেশি হইতে পারে। চাপ P2, আয়তন V2, টেম্পারেচার T2। আমরা চাইতেছি পিওন, টিওন, ভিওন, P2, V2, T2 এদের সম্পর্কটা আমি চাইতেছি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ক্ষেত্র দুইটাই হইতে পারে, যে ভিন্ন ভিন্ন দুটি সিলিন্ডার হতে পারে, ভিন্ন ভিন্ন দুটি সিলিন্ডারও হতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসও হইতে পারে। ধরো এখানে অক্সিজেন গ্যাস রাখা আছে, এখানে নাইট্রোজেন গ্যাস রাখা আছে, হইতেই পারে। তাহলে ভিন্ন ভিন্ন দুটি সিলিন্ডার, ভিন্ন ভিন্ন দুটি গ্যাস, ভিন্ন ভিন্ন দুটি গ্যাস, অথবা একই সিলিন্ডার থেকে গ্যাস বের করে নেওয়া হয়েছে, গ্যাস বের করা হয়েছে, অথবা গ্যাস ভিতরে ঢুকানো হয়েছে, ভিতরে ইনজেক্ট করা হয়েছে, ভিতরে ইনজেক্ট করা হয়েছে। তো যে কোনো ঘটনাই আসলে ঘটতে পারে, পসিবল সর্বদাই, মানে সব ধরনের কেসই এখানে আছে। ঠিক আছে, সাউন্ড পরে আসছে কেন? সাউন্ড পরে আসবে কেন? সাউন্ড তো ক্লিয়ার, একেবারে পানির মতো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে একেবারে। এবার আসো, দেখো ঘটনাটা কি। ঘটনা হচ্ছে প্রথম সিলিন্ডারের জন্য আমি কি বলছিলাম, আদর্শ গ্যাসের সূত্র আমরা সর্বদাই খাটাইতে পারি। তাহলে প্রথম সিলিন্ডারের চাপ, তাপমাত্রা, আয়তন এবং মোল সংখ্যা। তাহলে পিওন ভিওন ইকুয়াল টু এনন আর টিওন, 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের জন্য ভাই P2 V2 ইকুয়াল টু N2 আর T2, এটা দ্বিতীয় সিলিন্ডারের জন্য সমীকরণ 2। এবার সুন্দর করে দুইটা দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 1/2 পিওন ভিওন, P2 V2, এনন আর টিওন, N2 আর T2, আর আর কাটাকাটি। তাহলে অতএব পিওন ভিওন ডিভাইডেড বাই এনন টিওন ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2। এই হচ্ছে কোটি টাকা দামের সূত্র। ঠিক আছে, এই অধ্যায়ে এই যে তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্কের কিন্তু এটাই মূল সূত্র। ঠিক আছে, এটাই মূল সূত্র। এবার এখান থেকে সূত্রের গাছপালা জন্ম নেবে, এটা মূল সূত্র। এবার এখান থেকে দেখো কত ধরনের সূত্র আমরা বানাবো, এবং এখান থেকে
চার্লসের সূত্র, চাপীয় সূত্র, বয়েলের সূত্র, তিনটাই এখান থেকে আনা যাবে। এটাই হচ্ছে মূল সূত্র। তাহলে চলো দেখি, পি অন ভি অন এন অন টি অন ইকুয়াল টু পি টু ভি টু এন টু টি টু। দেখো, ধরো অনেকে এই অধ্যায় ধরো যে আগে পড়ে ফেলছো, তোমরা যে কাজটা করো, তোমরা করো কি, যে ভাই সূত্র মানে ম্যাথ একটা পাইলেই ঝাঁপায় পড়ো সূত্র লেখার জন্য। পি অন ভি অন ডিভাইডেড বাই টি অন ইকুয়াল টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু, মানে একেবারে ঠোঁটের আগায় থাকে সূত্র, পি অন ভি অন টি অন পি টু ভি টু টি টু। তো কথা হচ্ছে এরকম ঝাঁপাই পড়লে হবে না। পি অন ভি অন টি অন পি টু ভি টু টি টু এটা কিন্তু সর্বদা খাটে না, সবসময় এটা খাটবে না। মূল সূত্র সর্বদা খাটে সূত্র হচ্ছে এটা, মূল সংখ্যাকে ভুলে গেলে চলবে না। পি অন ভি অন এন অন টি অন পি টু ভি টু এন টু টি টু, এটাই হচ্ছে মূল সূত্র। তার থেকে পি অন ভি অন টি অন পি টু ভি টু টি টু এটা আসে, হ্যাঁ কখনো কখনো এই সূত্রটা হয়, বাট এটা মূল না। ম্যাথ একটা পাইলে ঝাঁপাই পড়ে এটা লেখা যাবে না, তাহলে একটু থামতে হবে, ক্ষেত্র বুঝতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, তারপর লিখতে হবে। তো এইবার আসো, দেখো কি কি ঘটনা ঘটতে পারে। মনে করো একই পরিমাণ বা মোল সংখ্যার গ্যাস, একই পরিমাণ বা একই মোল সংখ্যার গ্যাস, একই মোল সংখ্যার গ্যাস, ব্যাপারটা বুঝাও আমাকে। একই পরিমাণ বা একই মোল সংখ্যার গ্যাস, অর্থাৎ একটা সিলিন্ডারে গ্যাস আছে, তুমি ওইখান থেকে গ্যাসের কোনো পরিবর্তন করো নাই, তুমি গ্যাসের পরিবর্তন করো নাই, তুমি কিছু পরিমাণ গ্যাস ভিতরে ঢুকাও নাই, আবার কিছু পরিমাণ গ্যাস বের করেও নাও নাই, গ্যাসের পরিমাণ বা মোল সংখ্যাটা কিন্তু একই আছে, ঠিক আছে। অথবা এমন হইতে পারে দুইটা আলাদা সিলিন্ডার, দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস আছে, থাকতেই পারে, কিন্তু তাদের মোল সংখ্যাটা সেম। তাহলে মূল কথা হচ্ছে মোল সংখ্যাটা সেম, একই মোল সংখ্যার গ্যাস, দ্যাট মিনস এন অন আর এন টু ভাই সমান। তাহলে সূত্র কি হবে, পি অন ভি অন ডিভাইডেড বাই এন অন টি অন পি টু ভি টু ডিভাইডেড বাই এন টু টি টু। অর্থাৎ দুইটা সিলিন্ডারে যদি গ্যাসের মোল সংখ্যা একই হয়, গ্যাসের মোল সংখ্যা একই হয় বা একই সিলিন্ডার, তুমি চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটার পরিবর্তন করছো। চাপ পি অন পি টু হয়েছে, ভি অন ভি টু হয়েছে, টেম্পারেচার টি অন টি টু হয়েছে, কিন্তু ভিতরে যে গ্যাস ছিল সেই গ্যাসের তুমি মোল সংখ্যার কোনো পরিবর্তন করো নাই। তাহলে মোল সংখ্যার যদি পরিবর্তন না করা হয় তখন এই এন অন আর এন টু তো সেম, তাহলে এরা কাটাকাটি, তো কাটাকাটি করে আমরা সূত্র তখনই পাই পি অন ভি অন ডিভাইডেড বাই টি অন পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। বুঝতে পারছো, তখন এটা আমরা পাই। আমরা মূল সূত্র মাথায় রাখবো, এটা আমরা মাথায় রাখবো না, ঠিক আছে। এইবার আসুন কি হতে পারে। এবার ধরো মোল সংখ্যাও আলাদা, তো মোল সংখ্যা যদি আলাদা হয় তাহলে পি অন ভি অন এন অন টি অন পি টু ভি টু এন টু টি টু। এবার মোল সংখ্যাকে যদি আমি ভাঙি, মোল সংখ্যা তো এন, এটা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, তো এটা এটা ভেঙে যদি আমি সূত্রটা লিখি, তাহলে সূত্রটা লিখলে কি দাঁড়ায়, পি অন ভি অন এন অন টি অন পি টু ভি টু এন টু টি টু। তাহলে ভাইয়া পি অন ভি অন এন মোল সংখ্যা, তাহলে এম অন বড় হাতের এম অন টি অন টি ওয়ান পি টু ভি টু এন টু এম টু বড় হাতের এম টু টি টু। এই বড় হাতের এম অন উপরে চলে গেল, বড় হাতের এম টু উপরে চলে গেল, তাহলে অতএব পি অন ভি অন বড় হাতের এম অন ডিভাইডেড বাই এম অন টি অন পি টু ভি টু বড় হাতের এম টু ডিভাইডেড বাই এম টু টি টু। তাহলে এই হচ্ছে সূত্র। ঠিক আছে, মূল সংখ্যাকে ভেঙে লিখছে এই যে এটা। এইবার আসো, ধরো গ্যাসের ভর সেম, দুই ক্ষেত্রে গ্যাসের ভর সেম কিন্তু ভিন্ন গ্যাস, গ্যাসের ভর সেম কিন্তু গ্যাসের নাম ভিন্ন আর কি, গ্যাসের নাম ভিন্ন। মানে ব্যাপারটা তোমার বুঝাই, দুটা সিলিন্ডার, তো একটা সিলিন্ডারে 16 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, আর একটা সিলিন্ডারে 16 গ্রাম পরিমাণ সেম কিন্তু নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে দুইটা ভিন্ন নামের গ্যাস আছে কিন্তু পরিমাণটা সেম, তাহলে তখন কি হবে, এই যে মূল সংখ্যাকে ভেঙে আমরা এটা পাইছি, তো পরিমাণ যদি সেম হয়, বলাই তো আছে পরিমাণটা সেম, তাহলে এম ওয়ান আর এম টু সেম, কিন্তু এম ওয়ান আর এম টু মানে বড় এম বড় এম টু, বড় এম ওয়ান বড় এম টু এটা আলাদা। তাহলে আমরা এখান থেকে কি পাই, পি অন ভি অন বড় হাতের এম ওয়ান
ডিভাইডেড বাই m1 t1, p2 v2 বড় হাতের m2 ডিভাইডেড বাই m2 t2। ঠিক আছে, তাহলে এবার কি সেম, এই যে m1 m2 সেম, ছোট m ছোট m1 ছোট m2 সেম, তাহলে তখন সূত্রের ফরম্যাটটা দাঁড়াবে p1 v1 m1 বড় হাতের m1 ডিভাইডেড বাই t1, p2 v2 বড় হাতের m2 ডিভাইডেড বাই t2। তখন সূত্রের ফরম্যাট থাকবে এটা। বুঝতে পেরেছ? বলো। এবার যদি এমন হয়, ধরো দুইটা সিলিন্ডারে একই নামের গ্যাস আছে, অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস, কিন্তু পরিমাণ আলাদা। ঠিক আছে, পরিমাণ আলাদা। এই সূত্র তো কাজের জন্য প্রযোজ্য। হ্যাঁ, সূত্র তো লাগবেই, আগে আলোচনা দেখো, তারপরে ম্যাথ করার জন্য বলতেছি। দাদা এখানে আমরা মোল সংখ্যা n = m/m কেন ধরেছি? মোল সংখ্যা এটা না, মোলের সূত্র এটা না। কেমিস্ট্রিতে আমরা জানি না মোল সংখ্যা n, এটা ভর ভাগ আণবিক ভর। মোল সংখ্যা, অবশ্য মোল সংখ্যার আরও সূত্র আছে, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এরকম আরও সূত্র আছে। তারপর আরেকটা সূত্র কেমিস্ট্রিতে তোমরা শিখো, S × V। এই যে S হচ্ছে মোলারিটি, V হচ্ছে আয়তন। আরেকটা সূত্র আছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে STP-তে আয়তন, STP-তে আয়তন। তো তার সমতুল্য লিকুইড আয়তন, গ্যাসের লিকুইড আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। তো এটা একটা সূত্র আছে মোল সংখ্যা। তো আমরা মোল সংখ্যাকে এখান থেকে এই যে ভর ভাগ আণবিক ভর এটা নিয়ে ভাঙছি, এটা নিয়ে ভাঙা কি যাবে না? অন্যায় করে ফেলছি? বলো, কোনো অন্যায় করছি না। এবার আসো যদি এমন হয়, ধরো গ্যাসের নাম একই, গ্যাসের নামটা একই, কিন্তু ভর আলাদা, ভর আলাদা। দ্যাট মিন্স ছোট m1 আর ছোট m2 এই দুইটা আলাদা, কিন্তু বড় m আর বড় m2, বড় m1 বড় m2 এই দুইটা সেম। তাহলে তখন কি হবে? তখন হবে p1 v1, এই যে এটা আগে লিখি আমি, বড় m1 ডিভাইডেড বাই ছোট m1 t1 ইকুয়াল টু p2 v2 বড় m2 ডিভাইডেড বাই m2 t2। তাহলে কোনটা কাটে দিব? এই যে আণবিক ভর, m1 বড় m1 বড় m2 কেটে দিব, দাও কেটে। তাহলে কি দাঁড়াবে? p1 v1 বাই ছোট m1 t1, p2 v2 বাই ছোট m2 t2। বুঝতে পারছো? তাহলে তখন সূত্রটা হবে এটা। দেখো কতগুলা সূত্র শিখাই দিলাম। ঠিক আছে, কতগুলা সূত্র শিখাই দিলাম। এবারে সূত্রগুলা কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। আচ্ছা ধরো আপাতত মুখস্থই রাখতে হবে, ধরে নিলাম। এইবার আসো ঘনত্ব নিয়ে আসবো। অনেক সময় চাই চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের সম্পর্ক আর কি, ঘনত্ব লাগবে। ঘনত্ব কেমনে আনতে পারি দেখি? ঘনত্ব তাহলে চাপ, তাপমাত্রা ও ঘনত্ব দিয়ে, ঘনত্বের সম্পর্ক। আচ্ছা গ্যাসের ঘনত্ব রো ইকুয়াল টু ভর ভাগ আয়তন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে আমরা মূল সূত্র কি জানি? p1 v1 n1 t1, p2 v2 n2 t2। আচ্ছা ঘনত্ব কোথায় আছে? কোথায় আছে ঘনত্ব? ঘনত্ব আছে এই যে আয়তনের মধ্যে আছে ঘনত্ব, আয়তনের মধ্যে ঘনত্ব আছে। দেখো m1 ডিভাইডেড বাই মোল সংখ্যা তাপমাত্রা t1। আমরা কি জানি? রো ইকুয়াল টু m/v, তাহলে v ইকুয়াল টু m/ρ। তাহলে v ইকুয়াল টু m1 ডিভাইডেড বাই ρ1। বুঝলা? রো ইকুয়াল টু m/v, তো v ইকুয়াল টু m ডিভাইডেড বাই ρ। তাহলে m1 ρ1 p2 n2 t2। এবার v2 ইকুয়াল টু হচ্ছে m2 ডিভাইডেড বাই নিচে ρ2। তো মনে করো এমন হইল যে একই গ্যাস শুধু সিলিন্ডার পরিবর্তন হয়েছে আর কি, মানে চাপ আর তাপমাত্রার ঘনত্বের পরিবর্তন হয়েছে। একই গ্যাস ছিল, একই পরিমাণ গ্যাস, একই নামের গ্যাস আর কি। তাহলে এখানে এই যে মোল সংখ্যা ছিল n1, তাহলে মোল সংখ্যা n1 পিস্টন যুক্ত। এবার চাপ, আয়তন, তাপমাত্রা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে গ্যাসের পরিমাণের কোনো পরিবর্তন আমি করিনি। এর মধ্যে যতটুকু গ্যাস আগে ছিল এখনো ভাই ততটুকু গ্যাস আছে। তার মানে মোল সংখ্যা সেম, বের করে নিই নাই গ্যাস, ঢুকাই নাই গ্যাস, তাহলে মোল সংখ্যা সেম। আচ্ছা ভর কি সেম না? মোল সংখ্যা সেম তো ভরও সেম না?
তাহলে M1 আর M2 এটাও সেম, কিন্তু টেম্পারেচার আলাদা, চাপ আলাদা, আয়তন দেখতেই পাচ্ছি আলাদা। তাহলে টেম্পারেচার T1, টেম্পারেচার T2, চাপ P1, চাপ P2, আয়তন V1, আয়তন V2, ঘনত্ব ρ1, ঘনত্ব ρ2। কে বুঝলা? তাহলে আমরা কাটাকাটি করে দিব, এই যে M1 M2 কাটাকাটি, মোল সংখ্যা কাটাকাটি। তাহলে কি দাঁড়াইলো এখানে? কি দাঁড়াইলো? দাঁড়াইলো P1 ρ1 T1 ইকুয়াল টু P2 ρ2 T2। তো অনেক সময় দেখবা এই সূত্র দিয়ে ম্যাথ করা আছে, ওকে থাকবে, কোনো সমস্যা নেই, থাকবে। এটা কিন্তু আমরা আর একটা ভাবে আনতে পারি, দেখবা কেমনে? PV ইকুয়াল টু nRT না, nRT, PV ইকুয়াল টু nRT। তাহলে আমাদের তো লাগবে ঘনত্ব, তো ঘনত্ব কার মধ্যে আছে? এই যে আয়তনের মধ্যে আছে। তাহলে ঘনত্ব হচ্ছে V ইকুয়াল টু M ডিভাইডেড বাই রো nRT, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, P রো এই টিটাকে এখানে নিয়ে আসি, আর এই যে nR ডিভাইডেড বাই M চলে যাক এই পাশে। মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, আর n আর m এরও তো কোনো পরিবর্তন করি নাই, তাহলে এই পুরাটা কনস্ট্যান্ট। তাহলে পুরাটাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই যে P1 ρ1 T1 ইকুয়াল টু P2 ρ2 T2। বুঝতে পেরেছ? তো এইভাবেও দেখানো যায়, এভাবেও আমরা দেখাইতে পারি। এবার আচ্ছা, যদি এমন হয়, যদি গ্যাসের পরিমাণ M1 আর M2 সেম না হয়, মোল সংখ্যা যদি সেম না হয়, অর্থাৎ আমি যদি এর মধ্যে থেকে কিছু গ্যাস বের করে নিই অথবা কিছু গ্যাস যদি ইনজেক্ট করি, তাহলে তো গ্যাসের ভর চেঞ্জ হয়ে যাবে, গ্যাসের মোল সংখ্যা তো চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে সূত্রটা? তখন তো খুব কঠিন ব্যাপার। তখন যে কি হবে, চলো তো দেখি কি হবে। P1 V1 N1 T1, মূল সূত্র। যা ঘটনা ঘটবে ভাই তুমি মূল সূত্র লিখে ফেলবা, তারপরে বাকিটা দেখতেছি, ঠিক আছে? কিছু না পারলে আমরা ডাক দিবা, মূল সূত্র লিখে ফেলবা। যাই থাকুক ঘটনা, যাই ঘটুক, মূল সূত্র লিখে ফেলবা, তারপরে দেখতেছি কাহিনী কি ঘটে। এটা লিখবা। এইবার আসো, দেখো M1, এই যে এইটা হচ্ছে T1। আমরা এই যে আয়তনটাকে যদি ভাঙি, তাহলে আয়তন M বাই রো, তাহলে উপরে M1 ডিভাইডেড বাই এই যে ρ1, ঠিক আছে? এবার এই যে মোল সংখ্যা আছে, মোল সংখ্যা কি? ভর ভাগ আণবিক ভর না? তাহলে ভর ডিভাইডেড বাই আণবিক ভর ভাঙলাম, ভিকে ভাঙলাম, মোল সংখ্যাকে ভাঙলাম। এবার এখানেও সেম, বাই P2, এটা হচ্ছে T2, N2 মোল সংখ্যা, তাহলে M2 ডিভাইডেড বাই বড় হাতের M2। এবার V ইকুয়াল টু M ডিভাইডেড বাই রো, তাহলে M2 নিচে ρ2। এই বড় হাতের M2 উপরে চলে যাবে, তাহলে P1, এই দেখো বড় হাতের এমটা যদি উপরে চলে যায়, এটা কাটাকাটি, এটা কেটে দাও, এই যে এটা কাটাকাটি, তাহলে বড় হাতের M1 নিচে T1 ρ1, তাই না? হ্যাঁ, ঠিক একইভাবে এখানে ছোট হাতের M2 কাটাকাটি, তাহলে এখান থেকে M2টা উপরে চলে যাবে, তাহলে P2 আণবিক ভর বড় হাতের M2 নিচে T2 ρ2। তাহলে যদি পরিমাণ চেঞ্জ হয়, মোল সংখ্যা চেঞ্জ হয়, তাহলে এই সূত্র হবে। পরিমাণ বা মোল সংখ্যা যদি চেঞ্জ হয়, তাহলে এই সূত্রটা হবে। এই তো হয়ে গেল, বোঝা গেছে? এইবার কথা হচ্ছে কি, এই সূত্রগুলা কি মনে রাখতে হবে? এক কথায় উত্তর লিখো, যে এই সূত্রগুলা কখনোই মনে রাখার দরকার নেই, ভুলে যাও। তুমি হয়তো গাইডে, টেস্ট পেপারে, বিভিন্ন জায়গায় এত হাজার 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 সূত্র দেখবা, কোনোটা মনে রাখবা? নো, একটাও দরকার নাই। এইটা দরকার নাই, এইটা দরকার নাই, এইটা দরকার নাই, ঠিক আছে? এইটা কোনোটাই দরকার নেই। লাগবে কোনটা লাগবে? লাগবে এইটা, এই যে একটাই, এই একটা সূত্রই লাগবে। তারপরে ম্যাথ পড়বা, কি বলছে, কি আলোচনা করছে, সেই জিনিসগুলা বুঝবা, বুঝে মানগুলা বসাবা। যদি ঘনত্ব এই মানে ঘনত্ব আনতে হয়, তাহলে আয়তনকে ভাঙবা, তারপরে মোল সংখ্যাকে যদি ভেঙে ভরটর আনতে হয়, তাহলে মোল সংখ্যাকে ভেঙে দিবা। তাহলে তুমি মনে রাখবা শুধুমাত্র এই মূল সূত্রটা। তাহলে এত সূত্র মনে রাখার দরকার নেই, সব সূত্র এক্ষুনি ভুলে দাও, সব সূত্র, মানে মূল সূত্র বাদে, আবার সব ভুলে দেবে না মূল সূত্র বাদে, মূল সূত্রটা বাদে সবগুলো সূত্র এক্ষুনি ভুলে দাও, এক্ষুনি ভুলে যাও। ঠিক আছে? গেছো? ভুলে গেছো? বলো। ওকে, গুড। তাহলে চলো দেখি
দেখি আমরা এবার ম্যাথ পারি কিনা। চলো এবার ম্যাথ করতে পারি কিনা। 1 নম্বর বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 2 × 10⁻³ মিটার কিউব। চাপ স্থির রেখে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, চাপ স্থির রেখে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে চাপ 2.8 × 10⁻³ মিটার কিউব হয়। গ্যাসের চাপ প্রসারণ সহগ কত? গ্যাসের চাপ বলতেছি, চাপ না আয়তন, গ্যাসের আয়তন এত হয়, তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ কত? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ কত? বলো, পারা যাবে কিনা? তাহলে কি প্রক্রিয়া আগে সেটা বুঝল। স্থির চাপ পি কনস্ট্যান্ট, তাহলে পি থাকবে কনস্ট্যান্ট। এখন আমাদের কি চাইছে? আয়তন প্রসারণ সহগ। আচ্ছা, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, তাহলে তো গামা পি চাইছে, কি তাই না? আমাদের কি চাইছে? গামা পি চাইছে। গামা পি বের করতে হবে। কি কি দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন দেওয়া আছে। চাপ স্থির রেখে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে আয়তন এত হয়। তাহলে দেখো তো, এটা আমাদের ভি নট না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন, এটা ভি নট না? তারপরে থেটা ডিগ্রি সেলসিয়াস, থেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে আয়তন এত হয়, দ্যাট ইজ ভি থেটা। আমাদের সূত্র কি ছিল? যেহেতু আমাদের গামা পি বের করতে হবে, তুমি যদি এখানে বলো ভাই আমি এই সূত্রটা লিখবো, আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক V1/T1 V2/T2 লিখবো, হবে না তো? এখান থেকে তুমি কেমনে গামা পি পাবা? তাহলে গামা পি ছিল, এরকম একটা সূত্র ছিল, সেই সূত্রটা লিখতে হবে। তাহলে দেখো খাতায়, দেখো বক্স করা আছে সূত্র। ভি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট 1 প্লাস গামা পি ইন্টু থেটা। দেখো এটা ছিল, এটা আমরা চার্লসের সূত্র থেকে পাই। তো এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে হবে। অনেকে হয় কি এই সূত্রগুলো ভুলে যায়, এই যে P1 V1 N1 T1 P2 V2 N2 T2 এর চক্করে এই সূত্রের কেউ মূল্য দেয় না। তো এই সূত্রের একটু মূল্য দিতে হবে, বুঝছো? এই সূত্রটা মাথায় রাখতে হবে। এবার দেখো তো সবই দেওয়া আছে, সব তথ্যই আমাদের গিভেন। তাহলে আমরা থেটা ভি থেটা এটা হচ্ছে 2.8, এত হয়, এত বাড়ে না। কিন্তু যদি বলতো এতটুকু বাড়ে, তাহলে আমরা কি করতাম? এর সাথে যোগ করে দিয়ে এখানে বসাই দিতাম। কিন্তু বলছে আয়তন এত হয়। আচ্ছা, ভালো কথা। 2 × 10⁻³ মিটার কিউব ছিল, 2.8 × 10⁻³ মিটার কিউব হয়েছে, অর্থাৎ 0.8 × 10⁻³ মিটার কিউব বাড়ছে। তাহলে এটা হচ্ছে 2.8 × 10⁻³ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তনটা, সেটা হচ্ছে 2 × 10⁻³ 1 প্লাস গামা পি। স্থির চাপে আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা পি, আর স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ হচ্ছে গামা ভি। ঠিক আছে? তাহলে গামা পি ইন্টু থেটা, এই থেটা হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি বাড়ানো হয়েছে? তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গুণ দিব কত? 30 প্লাস 273। নো, এটা কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। কেন? কারণ গামা পি এর মানটা আসবে পার ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে? গামা পি এটা কিন্তু পার ডিগ্রি সেলসিয়াস। দেখো খাতায়, দেখো লেখা আছে এই সূত্রটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসের সূত্র, বুঝছো? তাহলে এই থেটাটা ডিগ্রি সেলসিয়াস হবে, আর গামা পি এটা হবে পার ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এবার এখান থেকে গামা পি এর মানটা বের করে ফেলবা। তাহলে দেখি তো গামা পি এর মানটা কত আসে। তাহলে 2.8 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাকে ভাগ দিব 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 দিয়ে, ভাগ দিলাম, দেওয়ার পরে 1 মাইনাস অ্যান্সার ভাগ 30।
এটা ভাগ এটা যা হইল 1 মাইনাস অ্যান্সার না তো, অ্যান্সার -1 2.8 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ভাগ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 যা হলো 7/5 বিয়োগ 1 ভাগ 30। তাহলে 1/75 বা 0.0133 এত পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, গুড। ওকে, এবার 2 নম্বর বলা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় অর্ধেক করা হলো। সমষ্ণ প্রক্রিয়ায় অর্ধেক করা হলো। গ্যাসটির চূড়ান্ত চাপ কত? গ্যাসটির চূড়ান্ত চাপ কত? ধরো কোন একটা সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা ছিল, এই আদর্শ গ্যাসটা রাখা ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ কত বলো? প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা T1 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকেই বলা হয় প্রমাণ তাপমাত্রা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আমরা কিন্তু টেম্পারেচারের হিসাব নিকাশ সবসময় কেলভিনে নিয়েই করব, কিন্তু যখন আর কি এই যে P1 V1 N1 T1 P2 V2 N2 T2 সূত্রগুলো কাটাবো, টেম্পারেচার কিন্তু অবশ্যই কেলভিনে নিয়ে করতে হবে, পরম তাপমাত্রার স্কেলে নিয়ে করতে হবে, ডিগ্রি সেলসিয়াসে রাখলে কিন্তু হবে না। এবার চাপ কত? চাপ, প্রমাণ চাপ 1 atm, 1 atm এটা হচ্ছে এটিএম এককে। ঠিক আছে, যদি প্যাসকেল এককে বলি তাহলে 1.01325 ইন্টু 10⁵ এত প্যাসকেল। বুঝছো? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রা। স্থির, স্থির কি বলছে? স্থির তাপমাত্রা, এই যে সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার টি কনস্ট্যান্ট থাকবে। ওকে, ভালো কথা। তাহলে টি কনস্ট্যান্ট থেকে কি করা হয়েছে? আয়তনটাকে অর্ধেক করা হলো। আচ্ছা, আয়তন V1 ধরো V ছিল, তাহলে এবার আয়তন অর্ধেক করা হয়েছে, কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন করা হয় নাই। তাহলে আয়তন পূর্বের অর্ধেক হয়ে গেছে, V/2 হয়ে গেছে। তাহলে V2 হবে V/2, V/2। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? P2 কত, চূড়ান্ত চাপ কত, সেটা বের করো। আচ্ছা বলো, আমি কি কিছু পরিমাণ গ্যাস এই সিলিন্ডারের মধ্যে ঢুকাইছি? তুমি আগে বলো তো, এখানে কি 2টা সিলিন্ডার? বলো, এখানে কি 2টা সিলিন্ডার? না, এখানে কিন্তু 2টা সিলিন্ডার না, সিলিন্ডার একটা। এই যে গ্যাস রাখা ছিল, আমি কি করছি? চাপের চেঞ্জ করছি, আয়তনের চেঞ্জ করছি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছি, সমষ্ণ প্রক্রিয়া বলে। আচ্ছা, একজন বলছো ভাই এটাকে 1 × 10⁵ লিখলে হবে কিনা? হ্যাঁ হবে, কিন্তু যেহেতু তোমার মান দেওয়া নাই, সঠিকটা লেখাটাই বেটার। একেবারে পুরোপুরি সঠিক যে মানটা, এটা লেখাটাই বেটার। কিন্তু অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে প্রমাণ চাপ 1 × 10⁵। যদি প্রমাণ চাপ দিয়ে দেয় তাহলে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু না দেওয়া থাকলে সঠিক মানটা ব্যবহার করাটাই ভালো। বুঝছো? তাহলে আসো মূল সূত্রটাই লিখবো আমরা। আমি কোনো এই যে P1/T1 P2/T2 এইসব সূত্র আমি জানি না ভাই। ঠিক আছে, বা P1 V1 P2 V2 এটাও আমি জানি না, আমি জানি মূল সূত্র। অনেক তো ভাই দেখেন টেম্পারেচার কনস্ট্যান্ট, নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তো বয়েলের সূত্র ভাই, P1 V1 P2 V2 আমি জানি না। ধরো আমি ছোট মানুষ, আমি জানি না। আমি জানি P1 V1 N1 T1 P2 V2 N2 T2, যাই ম্যাথ আসুক আমি সূত্র চিনি এটাই। এইবার আসো, টেম্পারেচার কোনো পরিবর্তন করছি না, তাহলে T1 T2 কাটা। গ্যাসের পরিমাণ বা মোল সংখ্যার কোনো পরিবর্তন করছি না, তাহলে N1 N2 কাটা। তাহলে কি পড়ে থাকলো? এই যে P1 V1 P2 V2 পড়ে থাকলো, P1 V1 P2 V2 এটাই পড়ে থাকলো। তাহলে P1 এর মান 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। V1 এর মান V, P2 এর মান এটাই আমরা বের করতে চাই, V2 এর মান হচ্ছে V/2। তাহলে V আর V কাটাকাটি, খুবই মানে সহজ ম্যাথ এটা, একেবারে মানে করো যে MCQ টাইপ কোশ্চেন। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, গ্যাসের পরিমাণের কোনো বা মোল সংখ্যার কোনো চেঞ্জ করি নাই, তাহলে আয়তন অর্ধেক করা হইলে চাপ দ্বিগুণ করা হয়েছে, স্বাভাবিক, চাপ দ্বিগুণ করা হয়েছে। তাহলে P2 হবে এর দ্বিগুণ, তাহলে 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 গুণ 2 গুণ 2
তাহলে 2.0265 ইন্টু 10⁵ প্যাসকেল, এত প্যাসকেল, এটা অ্যান্সার। ওকে, ডান, বুঝছো? ওকে, গুড। এবার আসো 3 নম্বর। বলা হচ্ছে 10⁵ প্যাসকেল চাপে ও 27°C তাপমাত্রায় কোন সিলিন্ডারে বিদ্যমান গ্যাসের ঘনত্ব 8.4 ইন্টু 10⁻² kg/m³। 8.2 ইন্টু 8.4 ইন্টু 10⁻² kg/m³। তাহলে চাপ 4 ইন্টু 10⁵ প্যাসকেল ও তাপমাত্রা 80°C উন্নীত করলে গ্যাসের ঘনত্ব কত হবে? ওই গ্যাসের ঘনত্ব কত হবে? এই যে ঘনত্ব নিয়ে কথা, সিলিন্ডার, এই সিলিন্ডারে কিছু গ্যাস রাখা আছে। এবার কি করা হয়েছে? কিসের পরিবর্তন করা হয়েছে? তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করা হয়েছে। তো ঘনত্ব অটোমেটিক্যালি পরিবর্তন হবে। এই দেখো, আঁকার সময় মনে করো ভাই এই পিস্টনটাকে উপরে আঁকবো না নিচে আঁকবো পরের বার আঁকার সময়, এগুলো মানে ইচ্ছা মতো, ঠিক আছে? আঁকতেও হবে এমন না, ঠিক আছে? আমি ছোট মানুষ, বুঝি কম, এই কারণে আমি আঁকছি। তুমি বড় মানুষ, তুমি বেশি বুঝো, তাহলে না আঁকলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, P1 ছিল হচ্ছে 10⁵ প্যাসকেল, চাপের চেঞ্জ করে P2, এটা হচ্ছে 4 ইন্টু 10⁵ প্যাসকেল করা হয়েছে। তারপরে টেম্পারেচার T1 ছিল 27°C, T2 করা হয়েছে 80°C। ঘনত্ব ছিল ρ1 8.4 ইন্টু 10⁻² kg/m³। এখন ঘনত্ব কত হবে সেইটাই আমাদের চাইছে। আমরা কি গ্যাসের পরিমাণের কোনো চেঞ্জ করছি? বলা হয়েছে যে কিছু পরিমাণ গ্যাস ভিতরে নেওয়া হয়েছে অথবা কিছু পরিমাণ গ্যাস ভিতর থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এরকম কোনো কথা বলা হয়েছে? না, বলা হয়নি। তাহলে এখানে মোল সংখ্যা যা ছিল, N1 যা ছিল, N2 তাই আছে। তাহলে N মোল সংখ্যা সেম আছে, ঠিক আছে? এবং বিদ্যমান গ্যাসটাও তো একই গ্যাস, বিদ্যমান গ্যাসের ভরটাও তো একই, ঠিক আছে? তাহলে ভরও কিন্তু একই আছে, ভরেরও কোনো চেঞ্জ করি নাই। তাহলে ভর এম আছে, মূল সংখ্যার ভর কনস্ট্যান্ট আছে। ওকে, তাহলে P1 V1 N1 T1 ইকুয়াল টু P2 V2 N2 T2, তাহলে মূল সংখ্যা সেম আছে। এবার P1 V ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই এই যে ρ1 T1। তারপরে P2 V হচ্ছে M2 ডিভাইডেড বাই ρ2 T2। তাহলে M1 M2 কাটা, তাহলে কি দাঁড়াইলো? P1 ρ1 T1। তুমি যদি একবার এটা লিখতে পারো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? তাহলে তো খুবই ভালো, তাহলে তুমি খুবই ট্যালেন্ট। তাহলে 10⁵, আর এটা হচ্ছে 4 ইন্টু 10⁵। তারপরে ρ1 8.4 ইন্টু 10⁻², এর সাথে গুণ 27 প্লাস 273, ঠিক আছে? 27 প্লাস 273। আর এখানে ρ2টা বের করতে চাই, 80 প্লাস 273। করছো? কেউ করছো? তাহলে সবই জানি একমাত্র ρ2 ছাড়া। তাহলে ρ2 কত হবে? 9.31 ইন্টু 10⁻4 না -4 -4 9.318 ইন্টু 10⁻4 kg/m³। বুঝা গেছে? চলো, ওকে, এবার আসো 4 নম্বর। কিছু মার্বেল পাথর সহ
পাথর সহ মার্বেল পাথর সহ গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার এবং চাপ 760 মিলিমিটার মার্কারি। চাপ 1000 মিলিমিটার মার্কারি করা হলে 1000 মিলিমিটার মার্কারি করা হলে আয়তন হয় 80 ঘন সেন্টিমিটার। তাহলে মার্বেল পাথরটির আয়তন কত? মার্বেল পাথরের আয়তন কত? মার্বেল পাথরের আয়তন কত এটা আমাদের বের করতে হবে। দেখো সুন্দর একটা ম্যাথ। ধরো একটা সিলিন্ডার বা একটা পাত্র, এতে এই যে কিছু মার্বেল পাথর রাখা হয়েছে, এই মার্বেল পাথর সহ গ্যাসের চাপ দেওয়া আছে হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। এবং দেখো মার্বেল পাথর সহ গ্যাসের আয়তন, কিন্তু গ্যাসের আয়তন, তাহলে এই গ্যাসের আয়তনটা হচ্ছে 100 ঘন সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার কিউব, বুঝছো? এবার চাপ বাড়ানো হয়েছে, এই যে পিস্টনটাকে চাপ দিয়ে আরো নিচের দিকে নামানো হয়েছে, তাহলে স্বাভাবিক চাপ যদি বাড়ানো হয় তাহলে আয়তন কমে যাবে। আচ্ছা, চাপ বাড়ানো হলে আয়তন কমবে, ঠিক আছে, কিন্তু এই যে মার্বেল পাথর, এদের কোনো পরিমাণ বা এদের কি আয়তন চেঞ্জ হবে? নিচে 4টা ছিল, উপরে 3টা আসছিলাম, এদের আয়তন বা পরিমাণে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, চাপ প্রয়োগে কার আয়তনে পরিবর্তন হয়? চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন হয়টা কার? গ্যাসের। কঠিন পদার্থের কি হয় না? তাহলে এখন মার্বেল পাথর সহ গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে 80 ঘন সেন্টিমিটার। ওকে, এখন কত চাপ দেওয়া হয়েছে? 1000 মিলিমিটার মার্কারি, অনেক বেশি চাপ, 1000 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তো খুবই সহজ, টেম্পারেচারে কোনো পরিবর্তনের কথা বলা হয়েছে না। ভিতর থেকে কিছু গ্যাস বাইরে বের করে নেওয়া হয়েছে না। বাইরে থেকে কিছু গ্যাস ভিতরে ঢুকানো হয়েছে আর না। তাহলে তো খুবই সহজ, কার সম্পর্ক? পি আর ভি এর সম্পর্ক। তাহলে ওই যে P1 V1 N1 T1 P2 V2 N2 T2 N1 N2 সেম, T1 T2 সেম, থাকলো কি P1 V1 P2 V2, শেষ। তাহলে P1 V1 P2 V2 বসাও। P1 এর মান 760 মিলিমিটার মার্কারি। এই শোনো, এখানে 760 মিলিমিটার মার্কারি আছে না? এই পাশেও তো 700 মানে 1000 মিলিমিটার মার্কারি আছে, তাহলে দুই পাশে কিন্তু একক সেম। সো এখানে কিন্তু কনভার্ট করার দরকার নেই, যেহেতু এই পাশেও মিলিমিটার মার্কারি, ওই পাশেও মিলিমিটার মার্কারি, সো কনভার্ট করার কোনো দরকার নাই। কিভাবে কনভার্ট করি আমরা? যদি আমি প্যাসকেলে কনভার্ট করতে যাই, P = H rho G, এই H এর মান হচ্ছে এত মিলিমিটার মার্কারি, ওকে মানে মিটারে নিয়ে বসাবো, পারদের ঘনত্ব 13600 বসাবো, জি এর মান 9.8, তারপর আমি পি প্যাসকেল এককে পাবো। কিন্তু দরকার কি ভাই? এই পাশেও H rho G, ওই পাশেও H rho G কাটাকাটি দরকার নেই তো, তাহলে একই থাকলো। এবার V1 হচ্ছে এখানে 100 সেন্টিমিটার কিউব, এই যে সেন্টিমিটার কিউব, তাহলে ওটারও কনভার্ট করার কোনো দরকার নেই। তো ওকে, এখান থেকে এবার মান বের করো। হ্যাঁ, কি মান বের করবা? বের করবাটা কি মান? এই পাশেও যা, মানে এই পাশেও সব কিছু জানো, ওই পাশে সব কিছু জানো, বের করবা কি? প্রশ্ন করো। মার্বেল পাথরের আয়তন। এই যে তুমি এখানে 100 নিছো না, এটা মারাত্মক ভুল করছো, এই জায়গাটা ভুল, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেছে। এই যে 80 সেন্টিমিটার কিউব বা 100 সেন্টিমিটার কিউব, এটা মার্বেল পাথর সহ গ্যাসের আয়তন। এই বয়েলের সূত্র খাটাচ্ছ তুমি, এই বয়েলের সূত্র কি কঠিন পদার্থের ক্ষেত্রে খাটে? মার্বেল পাথর তো কঠিন পদার্থ, এর জন্য বয়েলের সূত্র খাটবে। তুমি কঠিন পদার্থ সহ আয়তন এখানে নিছো, তাহলে এখানে কি বসাইতে হবে? এখানে কার আয়তন বসাইতে হবে? অনলি গ্যাসের আয়তন বসাইতে হবে ভাই, এখানে গ্যাসের আয়তনটা আসতে হবে। এই যে V1, এই V1 গ্যাসের আয়তনটা হতে হবে। এই যে V1, এই যে V2, এদের পরিচয় হইতে হবে গ্যাসের আয়তন, তো তুমি কি করতেছো? কঠিন পদার্থ সহ টোটাল আয়তন নিয়ে বসে দিচ্ছ, এটা সম্ভব না। গ্যাসের আয়তন কত? ধরি গ্যাসের আয়তন V,
ধরি এই যে গ্যাস, এই গ্যাসের আয়তন ভি, ধরি গ্যাসের আয়তন ভি, সরি 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 গ্যাসের আয়তন না, মার্বেল পাথরের আয়তন, ধরি মার্বেল পাথরের আয়তন ভি, তাহলে মার্বেল পাথরের আয়তন ভি। ওকে ভাই, মার্বেল পাথরের আয়তন তো চেঞ্জ হবে না, চাপ প্রয়োগে আয়তন চেঞ্জ হয়েছে কার? গ্যাসের চেঞ্জ হয়েছে, গ্যাসের। মার্বেল পাথর আগেও যে আয়তনের মার্বেল পাথর ছিল এখনো সেই আয়তনের মার্বেল পাথর আছে, নাকি চাপ প্রয়োগ করে মার্বেল পাথর ছোট হয়ে গেছে, তা কি হয়েছে? না। তাহলে তোমার এখানে গ্যাসের আয়তন নিয়ে কাজ করতে হবে। এখানে এই ভি2 গ্যাসের আয়তন, তো গ্যাসের আয়তন কি হবে? 100 সেন্টিমিটার কিউব টোটাল আয়তন, তা থেকে ভি বাদ, 80 সেন্টিমিটার কিউব টোটাল আয়তন, তা থেকে ভিটা বাদ। তাহলে P1 V1 P2 V2, ঠিক আছে। তাহলে P1 এর মান 760 মিলিমিটার মার্কারি, P2 এর মান 1000 মিলিমিটার মার্কারি। ওকে ঠিক আছে। V1 হচ্ছে 100 মাইনাস এই যে ভি, আর V2 এটা হচ্ছে 80 মাইনাস ভি, গ্যাসের আয়তন লাগবে। ঠিক আছে। কঠিন পদার্থ মার্বেলের আয়তন সেম, চাপ প্রয়োগের আগে পরে দুই ক্ষেত্রে সেম, চূড়ান্ত অবস্থায় এবং আদি অবস্থায় মার্বেল পাথরের আয়তনে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আমি সবই জানি, একমাত্র জানি না ভি এর মান। এবার তুমি বের করো, এখান থেকে ভি এর মানটা বের করো। ঠিক আছে, পুরো এই সমীকরণটা তুলে দিতে পারো, তুলে দিয়ে আননোন কোয়ান্টিটি থেকে বের করে নিয়ে আসতে পারো, আবার হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করেও করতে পারো। কত আসছে ক্যালকুলেশন করে, কত আসছে? তাহলে 760 100 মাইনাস এক্স ইকুয়াল টু 1000, তারপরে 80 মাইনাস এক্স দিয়ে শিফট সলভ, কোথায় সলভ, শিফট সলভ দিয়ে এখান থেকে আয়তন ভি বের করব। এই যে 16.66 সেন্টিমিটার কিউব, বাই সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউবে কনভার্ট করি, এসে এককে দরকার নাই, এটাকে অ্যান্সার লিখে দিতে পারো, কোনো আপত্তি নাই। তাহলে 16.66 গুণ সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউবে কনভার্ট করো, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে মিটার করলে কি হয়? 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস 6 একবারে, সেন্টিমিটার কিউব, তো সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করলে 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2, 2 2 4 আর 2 6, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব, মিটার কিউব। ঠিক আছে, তো এসআই একক এটা आंसर। ওকে ক্লিয়ার, গুড। এবার বলা হচ্ছে 4 নম্বর না 5 নম্বর, 5 নম্বর বলা হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেনের দুইটি নমুনায় ভর, আয়তন ও চাপ একই থাকলে ঠিক আছে, বই দেখবা ম্যাথটা লেখা আছে চরম তাপমাত্রার অনুপাত, তো চরম তাপমাত্রা মানে আসলে পরম তাপমাত্রাই বুঝাইছে, চরম তাপমাত্রার অনুপাত কত, মানে সহজ কথা চরম বাদ দাও, চরম নিয়ে মাথা নষ্ট করতে হবে না, তাপমাত্রার অনুপাত কত। ঠিক আছে, তাপমাত্রার অনুপাত চাইছে। ওকে, তাহলে দুইটা নমুনা, একটা নমুনায় অক্সিজেন আর একটা নমুনায় হাইড্রোজেন, আর একটা নমুনায় আছে হাইড্রোজেন। কি বলছে, বলছেটা কি বলছে, হচ্ছে ভর, আয়তন, চাপ কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে ভর যা থাকবে এখানেও ভর তাই, এম এম, চাপ পি, আয়তন ভি, চেঞ্জ হবে কি টেম্পারেচার, T1, টেম্পারেচার T2, টেম্পারেচার চেঞ্জ হবে। তো টেম্পারেচারের অনুপাত চাইছে, মূল সূত্র লিখে ফেলে চট করে, মূল সূত্র P1 V1 N1 T1, P2 V2 N2 T2। বলো আণবিক ভর সেম, আণবিক ভর সেম, নো, আণবিক ভর আলাদা, অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, মাথায় রাখবা। আণবিক ভর M1, আণবিক ভর M2। তাহলে আসো পি কাটা, পি কে ভ্যানিশ, আয়তন সেম, আয়তন ভ্যানিশ, তাহলে কি পড়ে থাকলো,
থাকলো তো এন অন টি অন ইন্টু টি টু। তারপরে এবার মোল সংখ্যাকে ভাঙি, ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর, তারপরে মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর, ভর সেম কাটা। তাহলে টি ওয়ান বাই এম ওয়ান, টি টু বাই এম টু। কি চাইছে? টি ওয়ান আর টি টু এর রেশিও চাইছে। টি টু এর সাথে এম ওয়ান গুণ, এই যে এম ওয়ান, টি ওয়ান বাই টি টু এর রেশিও, এই যে টি ওয়ান টি টু নিয়ে আসলাম, এম ওয়ান চলে গেল এখানে, আর এটা এম টু। তাহলে এম ওয়ান, এটা এম ওয়ান কার? অক্সিজেনের। অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, 32 গ্রাম, উপরে গ্রাম কিন্তু। হাইড্রোজেন 2 গ্রাম, 2 গ্রাম, গ্রাম গ্রাম কাটাকাটি। তাহলে 32 বাই 2, 16 বাই 1। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। 16 বাই 1, এই 1 বাই 16 কোত্থেকে আসলো? 1 বাই 16 কোত্থেকে আসলো? 16 বাই 1। তোমরা 1 বাই 16 বললা কেন? প্রথমে অক্সিজেন না, প্রথমে অক্সিজেন তারপর হাইড্রোজেন না। টি টু বাই টি ওয়ান বের করছো, হচ্ছে, তাহলে তো হবে না, টি ওয়ান বাই টি টু লাগবে। এরকম হলে তো এমসিকিউ উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে? এবার আসো 6 নম্বর। বলা হচ্ছে স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 68.25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে গ্যাসের আয়তন 1 × 10⁻³ মিটার কিউব বাড়ে। পরম শূন্য তাপমাত্রা কত? কোশ্চেনটা ভাবো আগে, কি বলছে? পরম শূন্য তাপমাত্রা কত ভাই? পরম শূন্য তাপমাত্রা, হেই, এটা বের করা লাগে। পরম শূন্য তাপমাত্রা তো -273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আবার বের করার দরকার হয়? তো এটা আবার বের করতে বসছে, এটা আবার কেমন ম্যাথ? এটাই কাহিনী। তুমি লিখে দিলে আমরা জানি পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু মার্ক পাবে না। তুমি জানো কি সেটা কেউ জানতে চায় না। তোমার এই ম্যাথে যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যের ভিত্তিতে তোমার পরম শূন্য তাপমাত্রা হিসাব করে বের করতে হবে। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা তোমার হিসাব করে বের করতে হবে। আমি জানি হবে না, বের করতে হবে, এই তথ্য থেকে বের করতে হবে। এই যে ডেটাগুলো দেওয়া আছে, এখান থেকে এক্সপেরিমেন্টালি পরম শূন্য তাপমাত্রা বের করতে হবে। ধরো তুমি পরম শূন্য তাপমাত্রা জানো না, তোমার কাছে একটা গ্যাস আছে, সেই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 × 10⁻³ মিটার কিউব। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 4 × 10⁻³ মিটার কিউব কি বলে দেওয়া আছে? হ্যাঁ, বলে দেওয়া আছে। কেমনে? এই যে স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এততে উত্তপ্ত করা হলো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করা হলো, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন এটা ছিল। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন এটা ছিল। এই যে বলছে না, এত আয়তনের কোনো গ্যাসকে, তো এই আয়তন ছিল কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেখান থেকে উত্তপ্ত করছে এই তাপমাত্রা পর্যন্ত, ফলে আয়তন এতটুকু বাড়ছে। এই তথ্য থেকে পরম শূন্য তাপমাত্রা বের করতে হবে। তাহলে এই যে আয়তনটা দেওয়া আছে, এটা V0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। আর এই যে এত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলাম, এটা থেটা ডিগ্রি সেলসিয়াস। এই যে থেটা দেওয়া আছে। আয়তন এত বাড়ে, এই যে এত যে বাড়ে, এটা কি দেওয়া আছে ভাই? এটা ডেল ভি দেওয়া আছে, পরিবর্তন। ডেল ভি মানে ভি থেটা মাইনাস V0টা দেওয়া আছে, পরিবর্তনটা। বেড়ে কত হয় সেটা না, কিন্তু কতটুকু বাড়ে সেটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় কি হয়? গ্যাসের আয়তন শূন্য হয় না? আমরা কি জানি? পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন V শূন্য হয়।
ভি শূন্য হয়। তা আমরা ভি ইকুয়াল টু বা ভি থেটা এটা ইকুয়াল টু কি জানি, ভি নট 1 প্লাস গামা পি ইন্টু থেটা। এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ স্থির চাপে আয়তন প্রসারণ সহগ ইন্টু থেটা। এই থেটাটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এই থেটাটা। তো এই থেটার যদি পরম শূন্য তাপমাত্রা হয় তাহলে তখন থেটাটা যদি পরম শূন্য তাপমাত্রা হয়, ওই যে পরম শূন্য তাপমাত্রা হয়, তাহলে তখন পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন কত হবে, শূন্য হবে। তাহলে শূন্য ভি নট 1 প্লাস গামা পি থেটা। ভি নট এই পাশে গেল, জিরোর সাথে ভাগ হয়ে 0। তাহলে 1 প্লাস গামা পি থেটা ইকুয়াল টু 0। তাহলে গামা পি থেটা ইকুয়াল টু -1। আমাদের লাগবে থেটা কত, তাহলে তার থেটা ইকুয়াল টু হবে -1 ডিভাইডেড বাই গামা পি। তাহলে তোমার যদি থেটার মানটা পরম শূন্য তাপমাত্রা বের করতে হয়, তোমার গামা পিটা দরকার। এবারে গামা পি এর মানটা বের করো। গামা পি কি, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, এটা তো একটা কনস্ট্যান্ট মান। স্থির চাপে আয়তন প্রসারণ সহগের তো মানটা একটা কনস্ট্যান্ট। তো দেখি তো এই তথ্য থেকে গামা পিটা বের করা যায় কিনা। যদি এই তথ্য থেকে গামা পিটা বের করা যায়, টুপ করে গামা পিটা এখানে বসিয়ে দিব, তাহলে টুপ করে এখান থেকে থেটার মানটা বের হয়ে যাবে। গামা পি এর মান কত, 1/273। এটা মুখস্থ মান বললে চলবে না রে পাগল, মুখস্থ মান বললে চলবে না। এই গামা পি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো কেমনে বের করবো, ওই যে আসো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট 4 × 10⁻³ মিটার কিউব। তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস, তো সেই থেটা ডিগ্রি সেলসিয়াস কত, 68.25 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আয়তনের বৃদ্ধি ডেল ভি, দ্যাট ইজ ভি থেটা মাইনাস ভি নট, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন ছিল আর এই তাপমাত্রায় যে আয়তনটা হলো তার ব্যবধানটা। এটা দেওয়া আছে কত, 1 × 10⁻³ মিটার কিউব। আমরা কি জানি, আমরা জানি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি থেটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা পি ইন্টু থেটা। তাহলে ভি থেটা ইকুয়াল টু ভি নট গামা পি থেটা। এই ভি নটকে এই পাশে নিয়ে আসো, তাহলে ভি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, এটা সমান সমান ভি নট গামা পি থেটা। আরে ভাই এটাই তো ডেল ভি, এটাই তো আমাদের ডেল ভি, ভি নট গামা পি থেটা। তাহলে অতএব আমাদের লাগবে তো গামা পি, অতএব গামা পি পেয়ে গেছি। গামা পি হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ভি নট থেটা। ঠিক আছে, ডেল ভি ডিভাইডেড বাই ভি নট থেটা। এখানে এবার মান বসাই, ডেল ভি এর মান 1 × 10⁻³ 4 × 10⁻³। এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বসাবো, 68.25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু, হ্যাঁ এই যে এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, এটা মিটার কিউব 10⁻³ কাটাকাটি। তাহলে 1 ডিভাইডেড বাই 68.25 গুণ 4, তো 273। বাহ সুন্দর তো, এই যে 273 এত, এই যে নিচে ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস গামা পি নিয়ে এটা এখানে বসাই দিব। এবার -1 ডিভাইডেড বাই গামা পি হচ্ছে 1 ডিভাইডেড বাই 273 এত পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে উল্টে গেল -273 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো, এই যে এক্সপেরিমেন্টালি বের করতে হবে। সাত নম্বর, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির না প্রমাণ, সরি আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন কত, 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন কত, এবং একক আয়তনে অণুর সংখ্যা কত, ওকে করো তো দেখি, করো। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত এবং একক আয়তনে অণুর সংখ্যা কত। আচ্ছা দ্বিতীয় অংশের কথা বাদ দাও, আদর্শ তাপমাত্রা, আদর্শ বা প্রমাণ তাপমাত্রা এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি
0°C বা 273 কেলভিন। আদর্শ চাপ বা প্রমাণ চাপ, আদর্শ চাপ বা প্রমাণ চাপ পি 1 atm বা প্যাসকেলে বললে 1.01, একেবারে পুরো পরিমাণটা লিখলাম 325 × 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আচ্ছা এটা আমরা জানি না, অ্যান্সারটা আমরা জানি না, 22.4 লিটার, বলো জানি না, ওইটাই চাইছে, ওইটাই বের করতে বলছে। আদর্শ তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? আদর্শ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, 2 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার গুণ 2, অ্যাভোগাড্রো প্রকল্প, তাই না? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট আমি জানি, বি এর মানটা বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পি এর মান 1.01325 ইন্টু 10⁵। বি এর মান বের করতে চাই 1 মোল 1, আর এর মান 8.316। ঠিক আছে, কেউ চাইলে 314ও দিতে পারো, কেউ চাইলে 8.31ও ব্যবহার করতে পারো, তা আমি 316 দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করবো। হ্যাঁ, তাহলে 8.316, টেম্পারেচার টি 273। তাহলে এখান থেকে বি বের করবো 8.316 গুণ 273 ভাগ 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5। তাহলে আয়তন ভি 2.24 ইন্টু 10⁻² মিটার কিউব। এই যেটা হচ্ছে মিটার কিউবে, এর যদি লিটার বানাই কেমনে বানাবো লিটার, বলো? এক লিটার মানে কি, 1 লিটার মানে কি 10⁻³ মিটার কিউব। তাহলে এটা কি আছে, মিটার কিউবে আছে না? তাহলে 1 মিটার কিউব মানে কত? যে 1/10⁻³ লিটার, তাহলে এটা মিটার কিউব আছে। তাহলে একে আমরা কি করতে চাই, একে আমরা লিটার বানাইতে চাই, তাহলে ভাগ দাও 10⁻³ দিয়ে। তাহলে অ্যান্সার ভাগ 10⁻³ দিয়ে ভাগ দাও। তাহলে ভাগ দিলে দেখি 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 কত আসে, আরে এ তো 22.4 লিটার আসলো, 22.4 লিটার। এবার তারপর আমাদের কি বলছে, একক আয়তনে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা n, একক আয়তনে অণুর সংখ্যা মানে n/v। কেমনে? ভি আয়তনে অণুর সংখ্যা n, তাহলে অতএব একক আয়তনে অণুর সংখ্যা n/v, এটাই চাইছে। তাহলে n/v খুঁজে বের করতে হবে, n/v খুঁজে বের করতে হবে। তো পারা যাবে না? হ্যাঁ যাবে। দেখো পিভি ইকুয়াল টু এনআরটি এখানেই আছে, তাহলে পি ভি এন, এন কে এবার আমরা লিখবো n/na, অ্যাভোগাড্রো সংখ্যা। ভাই এবার ভর ভাগ আণবিক ভর কেন লিখলেন না? লাগবে না তাই লিখি নাই, যেটা লাগবে না সেটা কেন লিখবো? ভর ভাগ আণবিক ভর লাগবে না, তো আমার তো লাগবে একক আয়তনে অণুর সংখ্যা, অ্যাটম নাম্বার পার ইউনিট ভলিউমে লাগবে। তাহলে আমার এন লাগবে, তার নিচে ভি লাগবে, তাহলে আর টি, আমার এন লাগবে, তার নিচে ভি লাগবে, ভি এর সাথে পি গুণ, ভি এর সাথে আর এন এর সাথে আর টি, আচ্ছা ভি এর সাথে পি গুণ এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, আর এর সাথে আর টি গুণ। এবার পি প্রেসার 1.01325 ইন্টু 10⁵, 6.02 ইন্টু 10⁻23, আর এর মান 8.316, টেম্পারেচার টি এর মান 273। তাহলে দেখি কত আসে, 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 গুণ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ডিভাইডেড বাই 8.316 গুণ 273, তাহলে 2.686 গুণ 10⁻25, এত পার মিটার কিউবে। হ্যাঁ, যে প্রতি মিটার কিউব আয়তনে এতটি, প্রতি মিটার কিউব আয়তনে এতটি। দাদার ঘুম পাইছে, আসলে অনেক ঘুম পাচ্ছে। কি বুঝছো? পারা যাবে, পারা যাবে। এই যে তুমি ঘুমের কথা বলে এখন তো আরো বেশি ঘুম পাইতেছে। ঘুমের কথা কেন বললা? আরো বেশি ঘুম পাচ্ছে এখন।
ওকে, আসো আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলা হচ্ছে 2 × 10⁻³ মিটার কিউব আয়তনে কোনো সিলিন্ডারে অক্সিজেন গ্যাস রাখা আছে। অক্সিজেন গ্যাস রাখা আছে, তাপমাত্রা 300 কেলভিনে স্থির রেখে কিছু গ্যাস বের করে নিলে, কিছু পরিমাণ গ্যাস বের করে নিলে চাপ 3.2 × 10⁵ প্যাসকেল হতে কমে 2.5 × 10⁵ প্যাসকেল হয়। ঠিক আছে, দুইটা কোশ্চেন। এক, ব্যবহৃত অক্সিজেন গ্যাসের ভর, আর দুই, ব্যবহৃত অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা। ব্যবহৃত বা বের করে নেওয়া অক্সিজেন অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? পানি খাইলে ঘুম চলে যাবে। পড়ো, প্রশ্নটা পড়ে ভাবো সুন্দর করে। এই একদম উত্তর বলে দিচ্ছি, মুখস্থ করে রাখছো নাকি? আমি ডাটা চেঞ্জ করে দিচ্ছি। দুই মিনিট ঘুমায় আসলাম, 2 মিনিটে ঘুম শেষ। নাও এখন শুরু করি। প্রশ্ন পড়ছো? ভাইয়া আমি ফিজিক্স অনেক ভালো করতে চাই, কি করব? এটা আমার প্রিয় সাবজেক্ট। বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি অপূর্ব ভাইয়ের ক্লাস করো, তাহলেই তো ঠিক আছে। বেশি বেশি করে ক্লাস করো, আর ক্লাস করে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে কলেজে পরীক্ষা দাও, দেখবা বেশি বেশি মার্ক পাবা, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এই তো, এই আর কিছু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তাহলে কি বলছে? একটা সিলিন্ডারে 2 × 10⁻³ মিটার কিউব আয়তনে কিছু অক্সিজেন গ্যাস রাখা আছে। এখন এইখান থেকে আমি কিছু অক্সিজেন গ্যাস বের করে নিচ্ছি, বুঝছো? তো কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস যদি বের করে নেওয়া হয়, তো এর ভেতরে চাপ কমে 3.2 × 10⁵ প্যাসকেল হতে চাপ কমে 2.5 × 10⁵ প্যাসকেল হয়েছে। চাপ কমে গেছে। তাপমাত্রা স্থির ছিল। তাপমাত্রা কততে স্থির? 300 কেলভিনে স্থির ছিল। তাহলে দেখো আমি একটু আঁকি, ব্যাপারটা ভালো করে বুঝো। দেখো এইটা হচ্ছে একটা অক্সিজেন গ্যাসের সিলিন্ডার। এটা হচ্ছে একটা অক্সিজেন গ্যাসের সিলিন্ডার। বলো সিলিন্ডার কি দুইটা? বলো তো দেখি, সিলিন্ডার কি দুইটা?
না, একটাই সিলিন্ডার। এই সিলিন্ডারে গ্যাস রাখা ছিল, আগে বেশি গ্যাস রাখা ছিল, বেশি গ্যাস। এবার কি করা হয়েছে একটু চিন্তা করো, প্র্যাকটিক্যালি চিন্তা করো। ধরো এই অক্সিজেন গ্যাসের সিলিন্ডারটা একজন রোগীর শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করতে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই রোগী কিছু শ্বাস প্রশ্বাসের কাজে অক্সিজেন গ্যাস ব্যবহার করে নিবে না, এখান থেকে কিছু গ্যাস বের করে নিবে না? তাহলে এর আগে মোল সংখ্যা ছিল N1, তো কিছু পরিমাণ গ্যাস বের করে নিলে গ্যাস কমে গেছে ভিতরে, দেখো আগের থেকে গ্যাস কমে গেছে, তাহলে মোল সংখ্যা হয়ে গেছে N2। দেখো আগে অনেক গ্যাস ছিল, এখন কম গ্যাস, মোল সংখ্যা হয়ে গেছে N2। তাপমাত্রা স্থির ছিল কততে? 300 কেলভিন, আগেও 300 কেলভিন, এখন 300 কেলভিন, তাপমাত্রা স্থির ছিল। ভেতরে গ্যাসের পরিমাণ কমে গেছে, তো ভেতরে যদি গ্যাসের পরিমাণ কমে যায়, মোল সংখ্যা যদি কমে যায়, চাপও তো কমে যাবে, চাপও কমে গেছে। তাহলে চাপ আগে ছিল কত? P1 3.2 ইন্টু 10⁵ প্যাসকেল। চাপ এখন কত? P2 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল। চাপ এটা, চাপ এত থেকে কমে এত হয়েছে। আয়তন 2 ইন্টু 10⁻³ মিটার কিউব। আয়তন ভি, গ্যাসের আয়তন ভি 2 ইন্টু 10⁻³ মিটার কিউব, আয়তন ভি হচ্ছে এটা। ঠিক আছে, এই যে গ্যাসের আয়তন ভি, এতটুকু আয়তন আছে গ্যাসের। তাহলে এখন বলো, আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে? গ্যাস বের করে নেওয়া হয়, আয়তনের কি কেন পরিবর্তন হয়েছে? আয়তনের কোনো পরিবর্তন হয়নি, এই জিনিসটাই বুঝতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালি তুমি কিছু কথা চিন্তা করো তো। আচ্ছা, এই উদাহরণটাই চিন্তা করো। একজন রোগী শ্বাস প্রশ্বাসের কাজে, ধরো কোনো একজন রোগী আইসিইউতে ভর্তি আছে, তো তার শ্বাস প্রশ্বাসের কাজে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছে এই সিলিন্ডার থেকে। সিলিন্ডার কি চুপসে যায়? সিলিন্ডার কি চুপসে ছোট হয়ে যায়? না। গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? আরে ভাই, গ্যাসের আয়তন মানে গ্যাস যে পাত্রে আছে সেই পাত্রের আয়তন। গ্যাসের আয়তন মানে গ্যাস যে পাত্রে রাখা আছে সেই পাত্রের আয়তন। তো গ্যাসের এই যে সিলিন্ডারটা, সিলিন্ডার তো চুপসে যাবে না, সিলিন্ডারটা তো যেমন ছিল তেমন থাকবে। তাহলে সিলিন্ডারের মধ্যে এখনো যে গ্যাসটা আছে তার আয়তন কিন্তু পূর্বের আয়তনেরই সমান। তাহলে এখনো গ্যাসের আয়তন কিন্তু V = 2 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটাই কিন্তু এখনো গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এটা বুঝতে হবে। রান্নার যে গ্যাস সিলিন্ডার, ধরো তোমার আম্মু রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, হয় না মাঝে মাঝে? তখন আমরা নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসি, রিফিল করি। তো আমরা কিভাবে বুঝি গ্যাস শেষ হয়ে গেছে? এটা কিভাবে বুঝি? রান্না করতে করতে হঠাৎ করে দেখি গ্যাস নাই, তো গ্যাসের যে সিলিন্ডারটা দেখবা, চুলার নিচে যে সিলিন্ডার আছে, ওটা কি চুপসে যায়? ওটা কি চুপসে ছোট হয়ে যায়? গিয়ে বোঝানো যায় যাই গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে, এরকম হয়? হয় না। ঠিক আছে, পিস্টন নিলাম না কেন? পিস্টন নিলাম না ওই যে বলেই তো দিছে, এত আয়তনের কোন সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, তাপমাত্রা এত কেলভিনে স্থির রেখে কিছু গ্যাস বের করে নেওয়া হয়, চাপটা কমে গেছে, কিন্তু আয়তনের না কোনো পরিবর্তন হয়নি। এইটাই এখানে বুঝে নিতে হবে যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে কিছু গ্যাস আমি বের করে নিছি, কিন্তু এই যে ধরো মুখ খুলে এখানে এখানে এই যে স্ক্রু ঢিল দিয়ে গ্যাস বের করে নিছি, কিন্তু আমি কোনো আয়তনের কোনো পরিবর্তন করি। আয়তন কিন্তু যা ছিল তাই আছে। কোনো একটা গ্যাস সিলিন্ডার থেকে যদি তুমি সিলিন্ডারের মুখ খুলেও দাও, তাও কিন্তু এই যে এর মধ্যে যতটুকু গ্যাস থাকে আর কি, মানে তুমি কিন্তু সিলিন্ডার থেকে সম্পূর্ণ গ্যাস বের করতে পারবে না। সিলিন্ডার থেকে সম্পূর্ণ গ্যাস কিন্তু তুমি বের করতে পারবে না। তো এই সিলিন্ডার থেকে এখান থেকে তুমি সম্পূর্ণ গ্যাস বের করা সম্ভব না। সম্পূর্ণ গ্যাস বের করতে গেলে কি করতে হবে? তোমার কিছু করতে হবে না, এটারে এভাবে চাপ দিয়ে পিষে একেবারে মিশাই ফেলতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ গ্যাস বের করতে পারবে। কিন্তু তারপরও এর মধ্যে মানে তুমি মুখ খুলে দিছো, মুখ খুলে দিলেও এর মধ্যে একটু গ্যাস থাকবে, যে গ্যাসটার আয়তন পুরো সিলিন্ডারের আয়তনের সমান হবে। এই কথা হচ্ছে পুরো সিলিন্ডারের আয়তনের সমান হবে। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এই ম্যাথের ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই ম্যাথটা নিয়ে অনেক অনেক কনফিউশন হবে কিন্তু, এবং বিভিন্ন জায়গায় ভুল সলভ দেওয়া আছে, তাহলে ভুল সলভের চক্করে পড়া যাবে না। ঠিক আছে, তাহলে এবার আসো, আগে P1 V1, তো P1 V1 V, N1 আর T সেম, T কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে যদি বলি মোল সংখ্যা কত ছিল, তাহলে P1 V / RT। পরবর্তী ক্ষেত্রে P2 V2 তো আর হবে না, V, N2 আর T2 হবে না, T। তাহলে N2 কত? N2 হচ্ছে P2 V / RT। তাহলে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? মোল সংখ্যা ΔN, ব্যবহৃত অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা
আগে বেশি ছিল এখন কম, তাহলে এন অন মাইনাস এন। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব, পি অন ভি আর টি মাইনাস পি টু ভি ডিভাইডেড বাই আর টি। তাহলে ভি বাই আর টি কমন নিয়ে নিলাম, পি অন মাইনাস পি টু। ভি এর মান 2 ইন্টু 10⁻³ আর এর মান 8.316, টেম্পারেচার টি 300 কেলভিন। এবার পি অন মাইনাস পি টু, পি অন বেশি 3.2 ইন্টু 10⁵ মাইনাস 2.5 ইন্টু 10⁵, একবারে 10⁵ বাইরে নিয়ে নিলাম। 2 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3, 8.316 ইন্টু 300, 3.2 মাইনাস 2.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 5, ব্র্যাকেট দিলাম 3.2 মাইনাস 2.5 গুণ 10⁵, তার সাথে গুণ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3 ভাগ 8.316 গুণ 300, তাহলে 0.05611 এত মোল, ঠিক আছে। এবার এটা তো মোল সংখ্যা বের করলাম। আরে ভাই, মোল সংখ্যা বের করলে গ্যাসের ভরও বের করা যাবে, অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা বের করা যাবে। কেমনে? এই যে মোল সংখ্যা মানে কি, ব্যবহৃত মোল সংখ্যা মানে ব্যবহৃত ভর, এই যে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে অতএব ব্যবহৃত ভর এটা হবে মোল সংখ্যা ইন্টু বড় হাতের এম। তাহলে 0.05611 ইন্টু এম, এম হচ্ছে 32 গ্রাম। অ্যান্সার যেহেতু 32 গ্রাম, কেন অক্সিজেন গ্যাস না, 32 গ্রাম। তাহলে 0.05611 গুণ 32, তাহলে 1 পয়েন্ট, এই যে মুখস্থ অ্যান্সার দিছিল একজন, 7979522 এত গ্রাম, বুঝছো? এবার 2 নম্বর আসো। 2 নম্বর সহজ। 2 নম্বর কি চাইছে? 2 নম্বর চাইছে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা কত। তাহলে বলো তো, রোগী শ্বাস প্রশ্বাসের কাজে যদি এরকম একটা উদ্দীপক দিয়ে দেয় যে একজন রোগীকে শ্বাস প্রশ্বাসের জন্য একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে, তো রোগী কতটুকু পরিমাণ গ্যাস সে শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করছে, এত গ্রাম, এতটুকু পরিমাণ। সে শ্বাস প্রশ্বাসের জন্য কতগুলো অক্সিজেন অণু সেবন করলো, এরকম কোশ্চেন করে যে কতগুলো অক্সিজেন অণু সে খরচ করছে, কতগুলো অক্সিজেন অণু ব্যবহার করছে, সেবন করছে। তাহলে আমরা এন বের করব কেমনে? ওই মোল সংখ্যা থেকে, ডেল এন মোল সংখ্যা। তাহলে ডেল বড় হাতের এন ব্যবহৃত অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ ডেল এন 0.05611 গুণ 6.02 ইন্টু 10⁻23, তাহলে 0.05611 গুণ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23, তাহলে 3.377 গুণ 10⁻22 এত টি, ঠিক আছে, এটম সংখ্যা। বুঝতে পারছো? পারা যাবে? তাহলে চলো আরেকটা ম্যাথ একটু করি, আরেকটা ম্যাথ করে শেষ করি আজকে। 9 নম্বর বলা হচ্ছে একটি অক্সিজেন গ্যাস ভর্তি সিলিন্ডারে, একটি অক্সিজেন গ্যাস ভর্তি সিলিন্ডারের আয়তন 1 ইন্টু 10⁻² মিটার কিউব। এর থেকে কিছু গ্যাস বের করে নিলে, তাপমাত্রা 400 কেলভিন থেকে 350 কেলভিন এবং চাপ 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল থেকে 1.4 ইন্টু 10⁵ প্যাসকেল হয়। ব্যবহৃত
ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কত, ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কত। আগের ম্যাথটা ভাই সেম ভাই, এন না দিয়ে ডেল এন দিলেন কেন? ওই যে আগে এন না দিয়ে এখানে এন না দিয়ে ডেল এন কেন দিলেন? এই যেহেতু মূল সংখ্যার পরিবর্তন, ঠিক তেমনি অণুর সংখ্যার পরিবর্তন, এটা বুঝাইছি। তুমি এখানে এন দিলে আমার কোনো আপত্তি, কোনো আপত্তি আছে? তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি আছে? বলো, একই না? ঘটনা তো একই। তো এবার বলো এটা পারবা কিনা, এটা পারবা কিনা? এই ম্যাথটার সাথে আগের ম্যাথটার কোনো পার্থক্য আছে? বলো, কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই। শুধু কি হয়েছে, আগে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছিলাম। দেখো, আগে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখছিলাম, এই যে 300 কেলভিনে কনস্ট্যান্ট রাখছিলাম। এবার টেম্পারেচারটাও কনস্ট্যান্ট রাখি নাই, টেম্পারেচারটাও পরিবর্তন হয়েছে। তাহলে কি হবে? এই সূত্রে T1 T2 হবে, এই ছাড়া আর কিছু না। T1 T2 হবে। এটা কি করে দিতে হবে নাকি বলো তো, নাকি হোমওয়ার্ক দিয়ে দিব? কি দিয়ে দিব? হাউস ওয়াইফ দিয়ে দিব? বলো, ডেল এন N1 মাইনাস N2। তাহলে হিন্টসটা লিখে দিই। তাহলে N1 মোল সংখ্যা, N1 PV বাই RT, PV বাই RT মাইনাস PV বাই RT। আর একই থাকবে, V একই থাকবে, T1 T2 হবে, T1 T2 হবে। তাহলে V বাই R থাকবে, T1 বাই T1 মাইনাস E2 বাই T2 হবে। এই এবার এই হবে। তাহলে এটা হাউস ওয়াইফ থাকুক, তাই তো? তাহলে এটা করবা কিন্তু নিজেরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট দিন আরো অনেকগুলো প্রবলেম সলভ করব। তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, আরেকটা হাউস ওয়াইফ দিয়ে দিই। সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের 7টি পার্থক্য খুঁজে বের করবা। তারপর কখন বা কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের লাহান, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেম রিপিট কোশ্চেন, উল্টা। কখন বা কি শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে? আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের লাহান আচরণ করে, বাস্তব গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে? এই যে 2 মার্কের এই 3টা কোশ্চেন সুন্দর করে খুঁজে রাখবা, উত্তর খুঁজে রাখবা। ঠিক আছে? লাহান কি? লাহান মানে বুঝো না? আদর্শ গ্যাসের লাহান আচরণ করে মানে মতো। ঠিক আছে? আদর্শ গ্যাসের মতো, লাহান মানে অ্যাজ লাইক অ্যাজ। হ্যাঁ, ঠিক আছে, গুড। ওকে, ঠিক আছে, টাটা। হোয়াট ইজ লাহান? এই এরা বাংলা বুঝে না ভাই, একটু রাজশাহীর ভাষায় কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, পরের দিন রাজশাহীর ভাষায় পড়াবো, টাটা।